welcome to Madrid Better ভেন্টিং মেশিন। ইউজুয়ালি আমরা ভেন্টিং মেশিন মাদ্রিদ বেতার প্রাইমে করে থাকলেও আজকের এল ক্লাসিকোটা দিস ওয়াজ হার্ড won, a scrappy victory, a scrappy game, and this deserves a proper venting vibes where we have some good stuff going on, we have some bad stuff going on, and we have some ugly stuff going on as well. With me we have Zishan. Zishan, welcome back to the show. অনেক দিন পরে ভেন্টিং মেশিন মাদ্রিদ বেতারের পেজে করতে পেরে কেমন লাগছে? সো আমরা মনে হয় মানে ভেন্টিং মেশিনটা মাদ্রিদ বেতার প্রাইম খোলার পর থেকে পুরোপুরি যেহেতু প্রাইমে চলে গেছে, আমরা অল্প কিছু সিলেক্টেড ম্যাচের ভেন্টিং মেশিন সম্ভবত এখানে করেছি, বিকজ সামটাইমস লাইক দ্য ভেন্টিং নিডস টু বি লাইক সো প্রিসাইজ যে প্রবাবলি একটা লার্জার অডিয়েন্সের সাথে শেয়ার না করলে ভেন্টিংটা প্রপার হয় না। আর একটা বড় জিনিস হচ্ছে যে আজকের ম্যাচের আগে দর্শকেরা বিফোর দ্য স্টর্ম পান নাই আমাদের থেকে। সো অনেকেরই অফকোর্স ম্যাচ সংক্রান্ত আলোচনাটা পাওনা ছিল। আরো একটা জিনিস যেটা চিন্তা করলাম যে আমাদের জাতীয় দল সকালবেলা আসলে বিশাল একটা হার্ট ব্রেক উপহার দিয়েছে। সো প্রবাবলি ঘুমাতে যাওয়ার আগে দর্শকদের সাথে ইন্টারাকশন করা উড বি আ নাইস থিং টু ডু। 20 বছর আগে বাংলাদেশ 2003 সালের বিশ্বকাপে কানাডার সাথে হেরে গিয়েছিল। 20 বছর পরে বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হেরেছে ক্রিকেটে। বাট 20 বছর আগেও আমি ম্যাচটি দেখিনি, 20 বছর পরে আমি ম্যাচটি দেখিনি। আমি আসলে আই এম হ্যাপি দ্যাট আই ডোন্ট হ্যাভ টু গো থ্রু দিস, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আই রিমেম্বার টেক্সটিং ইউ অ্যান্ড ইউ সেড দ্যাট আমি আসলে খেলা দেখে কোমাতে আছি বর্তমানে। সো সেখান থেকে দ্য গেম ওয়াজ the Real Madrid game, that was a very different experience. We talked about the good, the bad and the ugly. শুরুতে যদি হচ্ছে একটা আগলি জিনিসের কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে নেগেরা কেসের কারণে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মধ্যে সম্পর্ক ভালো না। এটা মাদ্রিদ বেতার প্রাইমে যে আমি একটা ছোট প্রি ম্যাচ পডকাস্ট করেছিলাম, সোলো কাস্ট করেছিলাম, সেখানে আই ব্রট দিস আপ দ্যাট এই ম্যাচেও হচ্ছে জাননি, এই ম্যাচেও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট খেলা দেখতে যাননি বার্সেলোনা স্টেডিয়ামে। হোয়াট এভার দ্য নেম অফ দ্য স্টেডিয়াম ইজ, ইটস নট ক্যাম্প নাউ, ইটস আ নিউ প্লেস। এবং এই ম্যাচে গিয়েছিলেন এমিলি বুত্রাভিয়ানো, এবং এই ম্যাচের যে আগে যে ডিরেক্টরস লাঞ্চন হয় সেখানে রিয়াল মাদ্রিদের থেকে কেউই যায়নি। সো ইট কাইন্ড গট ক্যান্সেলড এসেনশিয়ালি। তো at the beginning of the game I believe it was the Rolling Stones everywhere, and I saw one or two tweets about it's the first time we are having the Beatles versus Rolling Stone in Spanish football. Both great bands, and it was great to see. I was actually did not get the reference till the game started. The game started the way essentially any Rolling Stone song would start in general. It was a lot of heavy metal approach by Barcelona, and they had the upper hand. What did you think about the first half and the goal? I mean, এটা মনে হয় more than বার্সেলোনা, এটা লাইক ক্রেডিট গোজ টু রিয়াল মাদ্রিদ, বিকজ এই মৌসুমের প্রথম 60 মিনিট আমরা কেন জানি ফুটবল খেলা থেকে মানে নিজেদেরকে বিরত রাখি। আমরা ঠিকমতো ফুটবল খেলি না, আমরা মানে কোন প্রতিপক্ষের বিপক্ষে আসলে আমরা যে মাঠে প্রেজেন্ট, এটা প্রবাবলি আমাদের খেলা থেকে কোনোভাবেই বোঝা যায় না। এবং এই কারণেই আমরা এই মৌসুমে এখনো আমরা পয়েন্ট তালিকায় 1 নম্বরে আছি জেতার কারণে। বাট আরেকটা মানে এই মৌসুমে আমরা প্রবাবলি এতক্ষণে 6 থেকে 9 পয়েন্টের ব্যবধানে আমাদের সামনে থাকার কথা, আমরা যদি মানে এই মোমেন্টারি ল্যাপস গুলা না করতাম আর কি। মৌসুমের প্রথম 10টা ম্যাচ তো গেল, অলমোস্ট 9টা ম্যাচ পর্যন্ত যদি এগুলো না করতাম। আমরা লাস্ট ম্যাচে সেভিয়ার সঙ্গে ড্র করে এসেছি, এটাতেও কিন্তু আর্লি স্টেজে গোল খেয়ে যাওয়া আমাদেরকে বেশ ভুগিয়েছে। এবং আমাদের ডিফেন্সিভ ল্যাপস গুলো যা হয় সবই কিন্তু হয় ফার্স্ট হাফে। এখন অফকোর্স সেকেন্ড হাফে উই প্লে বেটার ডিফেন্সিভলি, অ্যান্ড আমাদের জুড বেলিংহাম অ্যান্ড কোং একটা বা দুইটা গোল বের করে নিয়ে আসেন, কিন্তু মানে সমস্যাটা কিন্তু ইট ইজ পারসিস্টেন্ট। এবং 9 ম্যাচ পরে যদি সমস্যার সমাধানে কোনো অ্যাপ্রোচ না থাকে, যদি এটার সমস্যার সমাধান হয় জাস্ট হারল্যান্ড মেন্ডিকে বেশি করে মাঠে নামানো, আই ডোন্ট নো দ্যাট লাইক এই জিনিসটা কিভাবে চলবে। বার্সেলোনা বিইং ওয়ান অফ দ্য টপ টিয়ার টিমস অফ লা লিগা, এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের মাইন্ডসেট থাকলে তারা এটা এক্সপ্লয়েট করবে, এটা খুবই স্বাভাবিক। মানে এটাতে আসলে খুব বেশি অবাক হওয়ার কিন্তু জায়গা নেই। I agree. No, it's an interesting game in many ways. তুমি যদি এভাবে চিন্তা করে দেখো, Barcelona had a Real Madrid plan. Barcelona had a Vinicius plan, and again, আমি আসলে I have to say I was kind of proud of myself, because I talked about how Cancelo and Araujo will both play, one in the winger role and one in the
one in the right back role to stop Vinicius, and that's what happened. So it clearly shows that Barcelona went in knowing that Real Madrid is not going to be able to impact from the left side, so they put more manpower towards the right side of the field, and they kind of took Vinicius out of the entire game. তো ম্যাচের পর ম্যাচ যাচ্ছে, ভিনিসিয়াস কিন্তু বার্সেলোনার এগেনস্টে হচ্ছেন তার তার যে চিরায়ত পারফরমেন্স গুলো বা তার যেই দ্য ওয়ে হি হ্যাজ utilized the empty space or the way he has moved along. So it's interesting. একই সাথে বার্সেলোনার মিডফিল্ড ডমিনেটেড ওভার রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফের 30 মিনিটের বদলে হয়তো 45 মিনিট ধরেই দে ডমিনেটেড ওভার রিয়াল মাদ্রিদ, বাট ইট টেক্স রিয়াল মাদ্রিদ আ মিনিট টু গেট ইনটু দ্য গেম। এবং ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে প্রতি ম্যাচে তো আসলে এরকম করে গোল বের করা সম্ভব হয় না, অনেকগুলো ম্যাচে রিয়াল মাদ্রিদ কনসিডস মোর গোল, বাট this momentary lapse of reason in the defensive area, Ilkay Gundogan's goalটা যেমন, it took more than one Real Madrid player to support in making that goal possible. So it was really a team effort to show Real Madrid just এই ম্যাচ আসলে রিয়াল মাদ্রিদ আসলে হারতেও পারতো, তাই না? তো সো দেখো, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আরেকটা কথা বলতো না মানুষজন 4-5 বছর আগে, হচ্ছে হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। সো আমরা হচ্ছে হারলো আমাদের টিম ওয়ার্কের কারণে হারবো, জিতলো আমাদের টিম ওয়ার্কের কারণে জিতবো। এখন জিনিসটা এরকম যে প্রথম গোলটা মানে ইট ওয়াজ সো কমিক্যাল। আমি জানি না যে প্রত্যেকটা এল ক্লাসিকো, 2012 সাল থেকে দেখে আসছি যে আমাদের কাছে আসলে নিজেদের জীবনটা কঠিন না করে এল ক্লাসিকো জিততে চেষ্টা করাটা মনে হয় মানে যথেষ্ট পরিমাণে চ্যালেঞ্জিং মনে হয় না। এই গোলটা মানে বার্সেলোনা কে নিয়ে যে এই যে বার্সেলোনা অনেক ডমিনেট করে খেলেছে, বার্সেলোনা এই করেছে সেই করেছে, বার্সেলোনা এটা করে, বার্সেলোনা পায়ে বল রেখে খেলতে চেষ্টা করে, এটাকে আমি ডমিনেশন বলতে আসলে রাজি না। আই মিন দ্যাটস বেসিক্যালি দ্য ব্র্যান্ড অফ ফুটবল দে ট্রাই টু প্লে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ওইটা তাদেরকে খেলতে দিই, তাদের বিপক্ষে ম্যাচ হলে আমরা আসলে তাদের খেলাটাকে ডিসরাপ্ট করতে পারি না। এবং এই ম্যাচেও আমরা এই প্রথম 60 মিনিট বেসিক্যালি তাদেরকে ডিসরাপ্ট করতে পারি না। অসুবিধা হচ্ছে যে ইট ডাজন্ট লিড টু এনিথিং অ্যাজ লং অ্যাজ জাভি ইজ দেয়ার। মানে মাঝে মধ্যেই জাভির এই ধরনের ফুটবল ডাজন্ট লিড টু এনিথিং ইফ হি ডাজন্ট হ্যাভ অ্যাকচুয়াল সুপারস্টার্স লিডিং দ্য লাইন। সো এখন তার মধ্যে আমরা একটা গোল খেয়ে গেলাম। হ্যাঁ, এটার জন্য মানে বিশেষ একটা এফোর্ট দরকার ছিল। মানে এরকম নখদন্তহীন অ্যাটাকিং থার্ডের কাছে তুমি গোল খেতে পারো না তুমি যদি যথেষ্ট পরিমাণ খারাপ না খেলো। এখন ডেভিড আলাবা যেটা করেছেন যে উনি বেসিক্যালি একদম মানে দিনের আলোর মতো পরিষ্কার একটা ট্যাকলে বল ক্লিয়ার করতে পারেন নাই। মানে এটা খুবই আনফরচুনেট। আমি মানে রিয়াল মাদ্রিদের কোন ডিফেন্সিভ প্লেয়ার নো ম্যাটার হুইচ পজিশন দে আর প্লেইং ইন, মানে এটা হবে এটা মানে চিন্তাও করা যায় না ফার্স্ট অফ অল। সেকেন্ড যেটা যে ডেভিড আলাবা প্লেইং অ্যাজ আ সেন্টার ব্যাক, মানে আমার মনে হয় যে এটা বায়ার্ন মিউনিখের একটা স্টপ গ্যাপ সলিউশন ছিল তাদের যখন সেন্টার ব্যাক ক্রাইসিস চলতেছিল। তো clearly it was a phase and it's over now. I mean আমাদের লেফট ব্যাকে যদি ফ্রান গার্সিয়াকে কার্লো আনচেলত্তির পছন্দ না হয়, I don't mind if David Alaba plays in left back and someone else fills in at center back. Even Nacho খেললেও I don't think like it's that bad. কিন্তু ডেভিড আলাবাকে যে এইসব পজিশনে খেলানো হয়, সেন্টার ব্যাকদের একটা লাইক সেন্টার অফ গ্র্যাভিটি লাগে এইসব সিচুয়েশনে, তাদের কিছু ক্রাঞ্চ মোমেন্ট ক্লিয়ার করতে হয়। এখন ডেভিড আলাবা এসেনশিয়ালি সার্জিও রামোসের রোলে খেলছেন। সার্জিও রামোসের এন্টায়ার ক্যারিয়ারের ট্রেডমার্ক হচ্ছে লাস্ট মিনিটে লাইফ সেভিং ট্যাকল করা। তো ওই ট্রেডটা যদি না থাকে, কার্লো আনচেলত্তির গেম প্ল্যানে খুব বেশি চেঞ্জ আসছে আমি মনে করি না এটা। সো এই ধরনের সিচুয়েশন যদি একজন খেলোয়াড় জন্ম দিতে থাকেন, ডিফেন্সিভ ল্যাপসের কারণ কি এটা যদি আমরা জিজ্ঞেস করি এক কথায়, মানে দ্যাটস জাস্ট রাইট দেয়ার দ্যাট হোয়াট ইজ মিসিং। এখন ডিফেন্সে কি লিডারশিপের অভাব আছে? আমার মনে হয় না, বিকজ ডেভিড আলাবা একজন সিনিয়র প্লেয়ার, কারভাহাল এখন তুলনামূলক অনেক ভালো খেলছেন। সো ডিফেন্সে এখন লিডারশিপের অভাব নাই। এখন ডিফেন্সে যা ল্যাপস হচ্ছে এটা বেসিক্যালি কোয়ালিটির অভাব, এটা অর্গানাইজেশনের সমস্যা না। বিকজ ওয়াজ হি অন দ্য রাইট প্লেস? ইয়েস, হি ওয়াজ অন দ্য রাইট প্লেস টু মেক দ্যাট ট্যাকল, বাট হি ফেল টু মেক দ্য ট্যাকল। এখন এখানে মানে এটা তো একজন কোচ যদি রাইট অর্গানাইজেশনও করেন, এইটা তো উনি অ্যাভয়েড করতে পারবেন না, এটা তো অ্যাভয়েড করার কোনো উপায় নেই। বাট দ্যাট বিং সেড, কার্লো আনচেলত্তি এই যে প্রথম 60 মিনিট যে আমরা নখদন্তহীন ভাবে খেলি এবং ডিফেন্সিভ ল্যাপস গুলোর মধ্যে পড়ি, ম্যান চেঞ্জ করে হোক কিংবা ফরমেশনে রিজিডিটি এনে হোক, এই জিনিসগুলো উনি সর্ট করতে চেষ্টা করতে পারেন। এই জায়গাগুলোতে আমাদের অনেক লাইক গ্যাপ আছে এখনো। এবং আমি সবসময় বলি যে ধরো এই যে আমরা 2-1 গোলে জিতলাম,
এটা যদি এরকম হতো যে আমরা 10 মিনিটে নিজের একটা গোল দিয়েছি, 60 মিনিটে আরেকটা গোল দিয়েছি, 80 মিনিটে আমরা একটা গোল কনসিড করেছি, তারপর আমরা জিতে বের হয়ে এসেছি, আই মাচ প্রিফার দ্যাট ফর লিগ ম্যাচেস। এবং এইভাবে 90+6 মিনিটে গিয়ে গোল দিয়ে ম্যাচ বের করে আনবো, এটা একটা অ্যাড্রেনালিন রাশ দেয় ঠিকই, কিন্তু ইট ডাজন্ট গিভ অ্যাসিওরেন্স যে আমরা আসলে লিগে লং টার্ম ফাইট দিতে পারবো। না, ইটস ইন্টারেস্টিং। লিগে আসলে লং টাইম ফাইট দেওয়ার জন্য তোমার সকল ম্যাচ থেকে আসলে গোল বের করে নেওয়া দরকার, এবং সেই গোলগুলা এবং সকল ম্যাচে আসলে you need to stop conceding goals. রিয়াল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা যেরকম রিয়াল মাদ্রিদকে মাঠে পেলেই দে স্কোর আ গোল টু শো আই ডোন্ট নো লাভ এন্ড ডেডিকেশন টু দ্য ক্লাব দ্যাট দে হ্যাড, সেটা হুগো দুরো হোক আর Blanco হোক, I don't know who, like there is a good amount of ex-Real Madrid players scoring against Real Madrid. তো এরকম আসলে দেখতে যতটা বিরক্ত লাগে, it shows that Real Madrid doesn't start the game off in the right tone. প্রথম গোলটা বার্সেলোনার প্রথম গোলটা that was stopped, that was I think preventable, and Real Madrid had the manpower in the team to stop that goal. That's one. Number two হচ্ছে looking into the bench when Real Madrid concede a goal, what happens is they bring players in. So they have 2-3 players who can add that extra energy. So তুমি যদি কাউমিয়াকে না খেলাও তাহলে কাউমিয়া is gonna come in one, আর যদি তুমি মডরিচকে না খেলাও মডরিচ is gonna come in. তো Luka Modric and Toni Kroos, both of these players are playing in a reduced role this year, and this is just part of how Real Madrid is transitioning into a new team. Both of these players are at the end of their careers, professional careers, that is, and both of these players are actually handling it rather well. So I would say প্রথম 45 মিনিটের মোটামুটি যে মিক্সড সিচুয়েশনের পরে when the second half the game was actually a bit more organized, এবং সে তারই ধারাবাহিকতায় কামাভিঙ্গা came into the game. Would you rather have Kamavinga starting games like this, or would you rather have Mendy starting games like this for defensive solidity? I would rather have Fran Garcia starting games like this. I mean, I'm a big fan of Kamavinga because I mean, what not to like about him? I mean, he can do everything. কিন্তু অসুবিধা হচ্ছে যে ধরো অফকোর্স প্রত্যেকটা প্লেয়ারের তো কিছু কোর সেট অফ স্কিল আছে। এখন এরকম একটা প্লেয়ার যে বেসিক্যালি তুমি যদি তোকে সেন্টার মিডে খেলাও এন্ড হি ক্যান ফিল ইন ফর এভরিওয়ান, তুমি চিন্তা করো যে একটা দলের যখন ফাংশনাল ফ্লুইডিটির দরকার হয়, যে আমি একটা ফরমেশন থেকে আরেকটা ফরমেশনে টেম্পোরারিলি সুইচ করতে যাচ্ছি ম্যাচের কোন একটা মোমেন্টে, এরকম ভার্সেটাইল একটা প্লেয়ার সেন্টার অফ দ্য পার্কে থাকা মানে হচ্ছে হি ক্যান ফিল ইন ফর এনিবডি যখনই ফরমেশনে একটা গ্যাপ তৈরি হবে। বাট আমরা তাকে সেন্টার মিডে খেলাচ্ছি না। সেন্টার মিডে আমরা এখনো ক্রুস এন্ড মডরিচের যে কোনো একজনকে খেলাচ্ছি, উইচ ইজ নট এসেনশিয়ালি ব্যাড। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা কামাভিঙ্গার স্কিল সেটার কিন্তু বেস্ট পার্টটাকে ইউটিলাইজ করতে পারতেছি না ঠিক এই জিনিসটা করতে গিয়ে। এবং একই সাথে যেটা হচ্ছে যে কামাভিঙ্গার সেন্টার মিড এন্ড শুয়ামেনি এর ডিফেন্সিভ মিড, দিস এটাকে তুমি যদি বারবার ট্রাই করতে থাকো উইথ টুইকিং, দিস গাইজ উইল গেট বেটার বিকজ ওয়ান অফ দেম ইজ 24, আনাদার ইজ 21। তো তাদের সামনে তাদের পুরো ক্যারিয়ারটা পড়ে আছে। বাট আই গেট ইট যে এটা সবসময় হয়তো ক্রুস মডরিচ রিটায়ার করার আগে প্রবলেম, এটা তুমি সবসময় ইউ ক্যানট ফ্যাসিলিটেট দ্যাট। বাট প্লেইং হিম স্টার্টিং ফ্রম দ্য লেফট ব্যাক ইজ নট দ্য সলিউশন বিকজ আমাদের এখন যেই ধরনের লেফট ব্যাক দরকার ঠিক সেই ধরনের একটা লেফট ব্যাক কিন্তু বেঞ্চে বসা আছে, এন্ড হি স্টার্টেড দ্য সিজন রিয়েলি ওয়েল। আমি মেন্ডি ফিট থাকলে তাকে খেলাবো না, এটা জাস্ট বিং স্টাবার্ন। We all knew Mendy was about to play actually in that game. Also, এখানে একজন প্রশ্ন করেছেন যে এটা একটু খুবই খাস বাঙালি মার্কা প্রশ্ন, মানে এই ধরনের প্রশ্ন আমি পছন্দ করি না, বাট প্রশ্নটা চলে আসতেছে আর কি আলোচনার সাপেক্ষে। সেটা হচ্ছে, আপনি কি মনে করেন কার্লো আনচেলত্তি খেলোয়াড়ের নাম দেখে খেলোয়াড় নামান, পারফরমেন্স দেখে নয়? দেখেন, কার্লো আনচেলত্তির ম্যানেজারিয়াল বয়স আমার বয়সের চেয়ে বেশি। হ্যাঁ, মানে কার্লো আনচেলত্তি যদি খেলোয়াড়ের নাম দেখে খেলোয়াড় নামাতেন তাহলে কার্লো আনচেলত্তি কোনোদিনও শিরোপা জিততেন না। হ্যাঁ, কার্লো আনচেলত্তি ইজ বেটার এট লাইক ম্যানেজিং সুপারস্টার্স দেন লাইক ম্যানেজিং ইয়োর রেগুলার পারফরমার্স, দ্যাটস ট্রু। এন্ড এই যে জুড বেলিংহাম যে এইভাবে গোল করে চলেছেন, এটার এই ধরনের ঘটনা কার্লো আনচেলত্তির আন্ডারে আগেও ঘটেছে। কার্লো আনচেলত্তি লাইক মোটামুটি খেলোয়াড়কে বা ভালো খেলোয়াড়কে এলিট প্লেয়ারে কনভার্ট করেন। ভিনিসিয়াস জুনিয়রকে উনি সেটাই করেছেন। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ওয়াজ আ গুড পটেনশিয়াল বাট হি ওয়াজ নট আ like very good player. Now he is a very good player because he plays for him. এখন he finds roles. কিন্তু এটা করতে গেলে যেটা হয় যে ওই খেলোয়াড়কে পারসিস্টেন্টলি একটা রোলে খেলাতেই থাকতে হয়।
তো ওই জিনিসগুলোর কারণে ডেফিনেটলি হি হ্যাজ হিজ প্রিফারেন্সেস, কিন্তু পারফরমেন্স না দেখে কার্লো আনচেলত্তির মতো কোচ খেলোয়াড় সিলেক্ট করেন, এটা মানে বলা ইজ লাইক বালখিল্য। অফ দেন কোর্স। এগেন, ইফ কার্লো আনচেলত্তি, আপনি যদি জিজ্ঞেস করেন যে কার্লো আনচেলত্তি এর চেয়ে ভালো করতে পারেন কিনা, আই মিন পারফরমেন্স সেজ যে উনি এর চেয়ে ভালো করতে পারেন, বিকজ দ্য অ্যামাউন্ট অফ প্লেয়ার্স, দ্য অ্যামাউন্ট অফ ডাইনামিক্স হিজ টিম হ্যাজ, এখানে অনেক কিছু করার সুযোগ আরো আছে। আবার অনেক কিছু তার দলে নাই, যেমন তার দলে আউট এন্ড আউট স্ট্রাইকার একজন, সো তিনি আসলে তাকে খেলাবেন কিনা বা এমন একটা ফরমেশনে খেলাবেন কিনা যেখানে তার রেগুলার বেসিসে একটা করে স্ট্রাইকার লাগে, সেটাও একটা ডিবেটেবল জিনিস। যে তার হাতে যেহেতু অপশনই একটা, probably he doesn't want to change like formation mid game, so he sticks to the things. আর এটাই ওই যে রড্রিগোকে নিয়ে যেগুলো প্রশ্ন আসছে যে রড্রিগো কেন খেলে, রড্রিগো শুড বি ড্রপড, এগুলোর উত্তর ওইটাই যে দেখেন, আপনার আহ, অন্য অপশনটা যদি হয় হোসেলু, ইজ এ ক্লিনিক্যাল ফিনিশার, কিন্তু আমি যখন একটা ফলস 4-3-3 খেলছি, আমার অ্যাটাকিং মিডফিল্ডার হচ্ছে ইনভার্টেড স্ট্রাইকার আমার জন্য এখানে, সেখানে তো আসলে আমার রাইট সাইডটা কভার করতে হবে কাউকে না কাউকে। এখন হোসেলু ডাজন্ট হ্যাভ দ্য লেগস টু কভার দি এন্টায়ার রাইট সাইড। গত সিজনে ওই জায়গায় আসেনসিও ছিল, আসেনসিও খারাপ খেলে রড্রিগো, রড্রিগো খারাপ খেলে আসেনসিও, এইভাবেই আসলে গত মৌসুম পর্যন্ত জিনিসটা অপারেট করা হয়েছে। এন্ড আসেনসিও তার স্কিল সেট নিয়ে এসে 10টার মতো গোলও পেয়েছেন এক মৌসুমে, ইভেন দো উনি পুরো মৌসুম ভালো খেলেননি। এখন এই ধরনের জিনিসগুলো গত সিজন পর্যন্ত হচ্ছিল, বাট এই সিজনে যারাই আছেন, ফর এক্সাম্পল একজন বলেছেন যে ব্রাহিম ডিয়াজ আছেন, তারপরও কেন খেলানো হয়। ব্রাহিম ডিয়াজ তার এন্টায়ার ক্যারিয়ারে কনভিন্সিং ফুটবল খেলেছেন 6 মাস। এখন আনচেলত্তি ডেফিনেটলি তার উপরে প্র্যাকটিসে যাই দেখছেন, ডেফিনেটলি ওই পরিমাণ ভরসা পাচ্ছেন না যে তাকে দিয়ে আসলে স্টার্ট করাবেন। আই মিন এটা তো বারবারই বলি আমরা যে একটা কোচ একজন খেলোয়াড়কে পুরো সপ্তাহ দেখেন, আর আমরা দেখি 90 মিনিট। সো একজনকে নামানোর ডিসিশন নেওয়ার আগে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। বাট এটা হলো আমি সমর্থক হিসাবে বলছি, বাট অলসো দ্যাট বিং সেড যে ফার্ল্যান্ড মেন্ডি প্র্যাকটিসে কি করেন এটা দেখা নিয়ে আমার আসলে অনেক ইন্টারেস্ট আছে, বিকজ আদারওয়াইজ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট এট অল। না, ফার্লান মেন্ডি আসলে ভালদেবায় কি করেন এটা সম্বন্ধে সবারই দেখার আগ্রহ আছে। তবে এটা সত্য যে ম্যাচের it might seem like putting Chouameni আর কামাভিঙ্গা in the together in the field সাথে হচ্ছে ভালভার্দে আর জুড বেলিংহাম, this is a youthful energetic attacking lineup for Real Madrid, and এরপরে you have essentially Vinicius Junior আর Rodrigo slash Joselu when Rodrigo is post 60 minutes or first 45 minutes Joselu or Brahim Diaz। তো এইরকম একটা সিচুয়েশন ইউজুয়ালি আমাদের পক্ষে, তুমি যেটা বললা যে it makes more sense on paper, but maybe on a granular side of things, যখন তারা আসলে নিজেরাই খেলছেন তখন কালো অঞ্চলে সম্ভবত দেখছেন যে they are not performing as optimal as or as defensively solid as you would have with other teams. But these are all things that we are just talking about. At the end of the day, maybe he went with something that he knew was going to bring him results. The safest bet was to put Mendy in. I don't know, we'll see. But I gotta say this though, post goal and the first goal of Real Madrid, that goal changed the entire tempo of the game. Yeah. That goal came out of nowhere. I was watching the game. আমি আসলে খেলা দেখছিলাম এবং I was doing some other stuff and I was like, yo, because the game was very unconvincing, right? So out of nowhere that goal happened, and he did not have that much space to take that shot. পরে যখন রিপ্লেটাও দেখছিলাম, like it's hard to see him making that much getting that much space, and the ball was it was a good clean strike. So Yep. did you expect that goal to happen? Did you expect a goal like that to happen? অফকোর্স না, আরেকটা জিনিস, বাট দেন এগেন ইফ ইউ হ্যাভ প্রপার সুপারস্টারস, দ্যাটস হোয়াট দে ব্রিং ইনটু দ্য গেম। এখন জিনিসটা এরকম যে এই জিনিসটা মানে আমি পার্সোনালি মনে করি, এটা আমার মতামত, হ্যাঁ কেউ অফেন্ডেড হয়ে গেলে একটু খারাপ লাগবে, সেটা হচ্ছে এই জিনিসটা দ্য স্কুল অফ বার্সেলোনা ফুটবল দে নেভার আন্ডারস্টুড, লাইক ফ্রম 1948 টু এখন, যে তুমি যদি একটা ভালো ম্যাচ নিজের সাইডে ঘুরিয়ে আনতে চাও, প্রবাবলি রিয়াল মাদ্রিদের, এটা হচ্ছে কার্লো আনচেলত্তির ইটালিয়ান ইনফ্লুয়েন্স আর কি, যে ইটালিয়ানদের সম্পর্কে একটা কথা আছে, ইটালিয়ানরা কখনো ভালো খেলে না, বাট তারপরও ম্যাচের শেষে তারা কিভাবে যেন জিতে যায়। তো জিনিসটা হচ্ছে তোমাকে একটা ম্যাচের সব পুরোটা ভালো খেলার আসলে দরকার নাই। তুমি যদি তোমার দলে এনাফ পরিমাণ সুপারস্টার থাকে, তুমি আসলে ম্যাচের বড় জোর 10 মিনিট তুমি যদি ভালো খেলো, দ্যাটস গুড এনাফ টু উইন টাইট ম্যাচেস।
এখন জুড বেলিংহামের এই মৌসুমের শুরু কেমন হয়েছে এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। হি ইজ দ্য লাইক সোল ফোকাস অফ আওয়ার অ্যাটাক এট দিস মোমেন্ট। ভিনিসিয়াস জুনিয়র পর্যন্ত এখন সাপোর্টিং রোল প্লে করছেন তার জন্য। তো এই ধরনের সিচুয়েশনে মানে জুড বেলিংহাম যে একটা ডেড গেমকে আমাদের সাইডে নিয়ে এসেছেন, হ্যাঁ এটাতে আমি অবাক হইনি। হ্যাঁ, বাট দ্য স্ট্রাইক ইটসেলফ, তুমি যদি এটা নিয়ে কথা বলো, আমি আরো একটা জিনিস অ্যাড করবো, তুমি যেগুলো বলছো এগুলোর সাথে, এগুলো সবই ট্রু। সেটা হচ্ছে এই ধরনের শট নিতে গেলে, যেমন ভালভার্দেও যখন এই ধরনের শট নেন, ইউ নিড টু হ্যাভ আ ক্লিয়ার লাইন অফ ভিশন, তুমি যেখানে বলটা হিট করতে চাচ্ছ। বেলিংহাম ইভেন ডিডন্ট হ্যাভ দ্যাট। বার্সেলোনা ডিফেন্ডারদের অনেকে কিন্তু তার লাইন অফ ভিশন সামনে ক্রাউড ছিল। করে রাখছিল, সামনে ছিল। এন্ড আই মিন টার স্টেগেনের মতো গোলকিপার, বাই দ্য ওয়ে টার স্টেগেন ইজ এ গুড গোলকিপার, বাট টার স্টেগেনের এই ধরনের লঙ্গার শটে দুর্বলতাটা নতুন না, এটা তার ক্যারিয়ারের শুরু থেকে আছে। টার স্টেগেন জীবনে বহু এই ধরনের গোল খেয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে এক ম্যাচে 2বার এই ধরনের গোল খেয়েছেন। তো মানে এটাতে আমি অবাক হইনি, বাট ওই যে লাইন অফ ভিশন ছাড়া মাত্র সেকেন্ড টাচ নিয়ে মানে খুবই কম স্পেসে এই ধরনের শট এক্সিকিউট করা, সবকিছুর বটম লাইন হচ্ছে জুড বেলিংহামের বয়স এখন মাত্র 20 বছর বয়সে যিনি এই ধরনের কাজ করতে পারেন, মানে তার সিলিংটা কত হাই, দ্যাটস নট জাস্ট লাইক, I mean, it's a wow factor. It's just frightening যে আসলে how good he can get as a out and out attacking midfielder. Also আরেকটা জিনিস যেটা যে এটা আমাদেরকে আমাদের ট্রেনিং ডিসকাশনে তামজিদ বলছিল যে হোয়াট ইফ তার সামনে যদি একটা প্রপার স্ট্রাইকার খেলানো হয়। আমার মনে হয় জুড বেলিংহামের গোল নাম্বার ড্রপ করতো তাতে, বাট having a proper striker to have these connections with, মানে that would have been really frightening, especially with Vinicius Junior on the left hand side. Yes, Vinicius Junior, a striker who is clinical and can be at the right space at the right time and scoring goals, plus Jude Bellingham, that would have been essentially the recreation of the AC Milan team of 2007 and 2005 and 2003. But it's very interesting is in a world where you have the attacking midfielders of the world are dying out. At that time, you bring on attacking midfielder and you revolutionize the game. So সেদিক থেকে Essentially reinventing the number 10. reinventing the number 10, yes, and this is Real Madrid has had a lot of number 10s who has failed at Real Madrid. এর মধ্যে কাউকে না কাউকে এখন কাতারে পর্যন্ত চলে যেতে হয়েছে। তো সেখান থেকে এসে জুড বেলিংহাম কামিং ইন অ্যান্ড ব্রিংিং ব্যাক দ্যাট নাম্বার 10 রোল and all that swagger that comes with it, it really adds into the intrigue essentially. তো Also একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে জুড বেলিংহামকে খেলতে দেখে যাদের আফসোস হওয়ার কথা, প্রবাবলি তাদের একজন এখনো লা লিগায় খেলেন। The guy is called Isco Alarcon. I mean, like essentially everything Bellingham is doing on an OG level, definitely Isco could bring all these into the team. কিন্তু স্কোর প্রলিফিকনেসটা বাদে প্রবাবলি, বাট সি আমরা এমন একটা টাইমে থাকি যে টাইমে আসলে নাম্বার 10s আর বিং অলমোস্ট অবসলিট। এখন এই সিচুয়েশনে আমরা যে জুড বেলিংহামকে দিয়ে মোটামুটি একদম ক্লাসিক নাম্বার 10 এর রোলটা প্লে করাচ্ছি উইথ দ্যাট কাইন্ড অফ প্রলিফিকনেস, প্রবাবলি লাইক এটার জন্য আনচেলত্তি কখনো এনাফ ক্রেডিট পাবেন না। বাট ওয়েল, উইল সি এট দ্য এন্ড অফ দ্য সিজন। If Real Madrid win something, this will be remembered for a long time. This will be remembered indeed. That brings us to the second goal. While it was very obvious that the game was going towards a draw, out of that time, a low cross came in. Somebody put their feet out. Low cross suddenly became a high cross, and the ball just landed in Jude Bellingham's feet, who was at the right place at the right time. A leveler positioning skills, but a leveler understanding of the game. This you have in the head of elite strikers. আমরা ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালান্ডকে যেরকম মনে করো দেখি যে হ্যাঁ এটা ট্যাপ ইন করে গোল দিতেছে, কিন্তু you need to be at the right time to know ball is coming and landing on your feet. And Jude Bellingham as a number 10, he actually operates a bit behind, but yet time after time he is the guy who's either in the front of the cross, in the middle of the in the middle of the cross, or out of nowhere he's there. So আমার কাছে পুরো জিনিসটা দেখে মানে I did not believe that he was a number 10. He was a guy playing at number 10. This was essentially peak Benzema moment in a post Benzema world. Well, I would say this was a peak Cristiano Ronaldo moment, because I mean, তোমার এটা মনে আছে কিনা যে ক্রিস্টিয়ানো রোনালদো যখন ইউনাইটেডে ব্যাক করেন, ওইটার একটা ম্যাচে পিটার ড্রুরি বারবার বলছিলেন যে ইটস অলওয়েজ হিম, এন্ড রিয়াল মাদ্রিদের ম্যাচেও লাইক এই জিনিস অনেকবার বলেছেন উনি। সো
ইট তুমি যখন লাইক দ্য সেন্স অফ পজিশনিং, এটাও বার্সেলোনা স্কুলের লোকজন কেন জানি একদমই বুঝতে চায় না। তাদের কাছে ট্যাপ ইনকে কেন জানি 0.75 গোল মনে হয়। বাট ইস্যুটা হচ্ছে যে তোমাকে একটা জায়গায় যখন এই ধরনের ক্রাঞ্চ মোমেন্টে থাকবা তুমি, আই মিন লুকা মদ্রিচের পা বাড়ানোটা ইন্টেনশনাল ছিল কিনা এটা নিয়ে তুমি তর্ক বিতর্ক করতে পারো। I'd love to think that was intentional because he has that kind of reading of every single game. He knows how to find his man. কিন্তু his man will have to be there, right? And এখানে এটা খুবই ক্রুশিয়াল যে উইদাউট দ্যাট নাথিং লুকস অ্যাজ গুড অ্যাজ দে ডু। বিকজ একটা মিডফিল্ডারের কাজ তো জায়গা মতো বল ফেলা। আমি একটা ক্রস ফেললাম, যতক্ষণ পর্যন্ত স্ট্রাইকার কানেক্ট করতে না পারবে ইট উইল লুক লাইক আ ব্যাড ক্রস। যখন স্ট্রাইকার কানেক্ট করতে পারবে, তুমি যদি খারাপ ক্রসও দাও ইট উইল লুক লাইক আ গুড ক্রস বিকজ ইউর স্ট্রাইকার কানেক্টেড উইথ ইট। অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে এরকম অনেকগুলো গোল আছে। ধরো পিএসজির সঙ্গে ওই যে সেই ধোঁয়া ভরা ম্যাচের গোলটা, আই মিন ইউ ক্যান আর্গু ইফ দ্যাট ওয়াজ এ গুড ক্রস, বাট আমি যদি বলি যে তার মিডফিল্ডার জানতো যে ওই হাইটে ক্রস রাখলেও তার স্ট্রাইকার উইল রিচ দ্যাট ক্রস, দ্যাট এসেনশিয়ালি মেক্স আ স্ট্রাইকার, দ্যাট মেক্স আ গোল স্কোরার। এখন জুড বেলিংহাম এই আন্ডারস্ট্যান্ডিং কোথা থেকে পেলেন এটা একটা বিশাল রহস্য, বাট আই এম রিয়েলি গ্ল্যাড দ্যাট হি হ্যাজ দ্যাট অ্যান্ড সামওয়ান essentially playing at a number 10 role has that. That is the reason যে ওর সিলিংটা আসলে এই পরিমাণ উপরে, and probably next 5 বছরে সে যদি এটা হন করতে পারে, I mean probably he will not have this kind of prolific season after season. I don't know, it's too early to tell, but এটার 50% যদি সে রিটেইন করতে পারে and we add a good striker in front of him, আমাদের সামনের 5 বছরে ওই যে নিউভো রিয়াল মাদ্রিদ প্রজেক্ট কি হতে যাচ্ছে মানে এটা নিয়ে স্পেকুলেশন কিন্তু অনেক কমে যায়। We can essentially actually look for a dominating era probably যেখানে আসলে Galactico 3.0 probably would be a thing. Yes, we will be essentially we are launching into our Jude Bellingham era, so to speak. So, Mehdi, not Mehdi, oh my God. I actually expected Mehdi to be here as well. Zishan, first of all, thank you so much for joining. Thank you so much for all the love we got from all these people who came to see our podcast today. যারা যারা আগ্রহী আমাদের ভেন্টিং মেশিন এবং আমাদের হাসি ঠাট্টা নিয়ে, তাদের জন্য হচ্ছে জানাচ্ছি যে নভেম্বর মাস থেকে আর 2 দিন পরে বা 3 দিন পরে, অক্টোবর মাস 30 দিনে 3 দিন পরে we'll be opening our Madrid Beta Prime membership plan again for everyone, and please join so that we can get to keep making these content for you guys. And Halloween season is here at the same time. We'll hope that Real Madrid will be the biggest boogeyman of Jude Bellingham will be the biggest boogeyman of this La Liga season this year. With that in mind, thank you everyone. Sushan. Well, আমি মাদ্রিদের প্রাইমের কথা তো অলরেডি এরিক বলেই দিল। আমি যেটা যোগ করব সেটা হচ্ছে যে এই যে বড় ম্যাচের ভেন্টিং মেশিনের আলাপ আলোচনা বেশি সিরিয়াস হয়েছে কারণ অনেক কিছু কভার করার থাকে, কিন্তু ছোট ম্যাচের ভেন্টিং মেশিনে উই ডু মোর ফান স্টাফ. So if you guys join, you get to be part of that fun stuff and looking forward to have you there. Yes, take care everyone.